একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরত চেয়েছে ঢাকা। আলোচনায় রাজি ইসলামাবাদ, সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়। সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক। বিভ্রান্তির অভিযোগ তুলে বিএনপির ক্ষোভ। স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ করতে চায় ঐকমত্য কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায়ও আসেনি সমাধান। ৬ দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। পলিটেকনিক শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং বৈশাখী শোভাযাত্রার মোটিভ তৈরি করা মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার ৭। ভুক্তভোগীকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। এছাড়া স্বাধীনতা পূর্ব সম্পদ হিসেবে ৪২০ কোটি ডলার ফেরত চেয়েছে ঢাকা। এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের সচিব। বিস্তারিত জুম্মান সাদিক জ্যাভলিনের প্রতিবেদনে। ইসলামাবাদ থেকে ঢাকা, মাঝে ১.৫ দশকের ব্যবধান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। দুদেশের স্থবির সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনা হয়েছে বিস্তর। গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি। এছাড়াও আলোচনার টেবিলে ছিল যোগাযোগ, পরিবহন, শিক্ষা ও কৃষিসহ অন্যান্য ইস্যু। তবে নড়বড়ে সম্পর্ককে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে চাইলে আগে নিষ্পত্তি করতে হবে অমীমাংসিত অতীত। ইসলামাবাদকে স্পষ্ট বার্তা ঢাকার। সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি অবিভক্ত পাকিস্তানের হিস্সা হিসেবে প্রাপ্য ৪.২ বিলিয়ন ডলার ফেরতের বিষয়টি আলোচনায় তুলেছে বাংলাদেশ। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চান নাই। তারা বলেছেন যে তারা এ নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী ৪,০০০ মিলিয়ন ইউএস ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে ৪.৩২ বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে ১৯৭০ সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি ২০০ মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা দিয়েছি। তবে সম্পর্কের গভীরতা কতটুকু হবে তা এখনও নির্ভর করছে পাকিস্তানের ওপরই। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় থেকে বের হওয়ার আগে গণমাধ্যমে বলা নাইস শব্দটা অবশ্য ইতিবাচক কিছুর ইঙ্গিতই দিচ্ছে। ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে যমুনায় যান আমনা বালুচ। এ সময় নানা প্রতিবন্ধকতা থাকলেও তা উতরে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে বাণিজ্যিক যোগাযোগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে রোহিঙ্গা ও বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনা হয়েছে, তবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিকেলে বৈঠক শেষে কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সফররত মার্কিন প্রতিনিধিরা। আরোপিত উচ্চ শুল্ক, সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি। আমাদের দুই দেশের মধ্যে যে ট্রেড গ্যাপ আছে, সেই ট্রেড গ্যাপ কিভাবে কমানো যায় সেটা নিয়ে বলেছি যে আমরা আমাদের দিক থেকে কি কি উদ্যোগ নিচ্ছি সেগুলো সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে।
সংস্কার কমিশনের মূল প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক রয়েছে উল্লেখ করে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে বিএনপি। এদিকে স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা। জাতীয় ঐক্যমত কমিশন গঠনের পর 2 দফায় বিএনপির সঙ্গে বৈঠক হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে ইতিবাচক সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চান তারা। গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই। একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে তা হতে হবে জনগণের সম্মতিতে। সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলেও শঙ্কা তার। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, আলোচনা এখানেই শেষ নয়। স্প্রেডশিটের সঙ্গে সংস্কার কমিশনের মূল প্রস্তাবনায় বিস্তর ফারাক রয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে স্প্রেডশিট পাঠিয়ে বিভ্রান্ত করা হয়েছে। বিস্তারিত আলোচনা হচ্ছে, আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য। জুনে শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে চায় এই কমিশন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 1 দফা দাবিতে বিক্ষোভ চলছিল, উপাচার্যের পদত্যাগ, সেই দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে। ঠিক সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ সেখানে জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে তারা মশাল হাতে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এটি আসলে এই মুহূর্তে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে জড়ো হয়েছে এবং এখানে তারা আসলে তাদের যে বক্তব্য সেটি গণমাধ্যমের উদ্দেশ্যে তুলে ধরবেন বলে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণ আগেও কিন্তু আসলে স্লোগানে মুখর হয়ে উঠেছিল কুয়েটের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি, এবং সেখান থেকে শিক্ষার্থীরা তাদের 1 দফা দাবিতে অনড় থাকার কথা বলছিলেন। তারা বলছিলেন উপাচার্যের পদত্যাগ ব্যতীত অন্য কোনো ধরনের দাবি এই মুহূর্তে তাদের নেই। অর্থাৎ তাদের অন্য যেসব 6টি দফার দাবি ছিল সেই সব দাবির নতুন উপাচার্য এসে তার হাত ধরেই আসলে সেই সব দাবি পূরণ করতে হবে। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সহ তদন্ত কমিটির শিক্ষকরাও তাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন সেটি তারা কামনা করছেন না। তারা বলছেন তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় থাকবে। জানিয়ে রাখতে চাই, কুয়েটের সর্বশেষ যে চিত্র, শিক্ষার্থীরা কিন্তু হলে যে তালা, সেই তালা ভেঙে হলে প্রবেশ করেছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের 101তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত জানানো হয়েছিল আগামী 2 মে হল খুলে দেবে এবং 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষার্থীরা সেই যে ঘোষণা, সিন্ডিকেটের সিদ্ধান্ত, সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন তারা নিজেরাই আসলে হলে উঠেছেন, হলে যেসব সমস্যা সেই সমস্যা নিজেরাই নিরসনের চেষ্টা করছেন। আমরা দেখেছি এই 3 দিন ধরে তারা আন্দোলনের জন্য শিক্ষকদের পাশে থাকার জন্য, তাদের সংহতি প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন। তবে এর বিপরীত চিত্র আসলে আমরা দেখতে পেয়েছি গতকালকে দুপুরবেলায় বিশ্ববিদ্যালয় কুয়েটের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সম্মিলিতভাবে মানববন্ধনে অংশ নেন এবং তারা প্রতিবাদ কর্মসূচি জানান, বিক্ষোভ করেন। সেখানে তারা বলেছেন যে তারা বলছেন উপাচার্যকে আসলে শিক্ষক কর্মচারীরা তাকে উপাচার্যের
কুয়েটে থাকবেন সেটি তারা বলছেন, তারা তাদের সেই দাবির কথা বলছেন। অর্থাৎ কুয়েটের সার্বিক চিত্র যদি সহজে বলতে চাই সেটি হচ্ছে একদিকে শিক্ষার্থী রয়েছেন, অপরদিকে শিক্ষক কর্মচারীর অবস্থান নিয়েছেন। 22 জন শিক্ষার্থী নিয়ে মামলা হয়েছে, 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সবকিছু মিলিয়ে কুয়েটে কিন্তু এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। তো কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীর বিক্ষোভের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেও মেলেনি দাবি পূরণের আশ্বাস। তাই 6 দফা দাবি আদায়ে চলমান বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের 18 সদস্যের প্রতিনিধি দল। সেখানে শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতির কোটা বাতিল করার বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়নি। দাবি আদায়ে শিগগিরই কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা। যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। সেই ক্ষেত্রে আজকের বৈঠকে কোনোভাবেই সন্তুষ্ট নই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো। ভয়ভীতি, হামলা এবং জালিয়াতির মাধ্যমে ফল পাল্টে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন 2023 সালে বরিশাল সিটি নির্বাচনের মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির। দুপুরে বরিশালের নির্বাচন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে মামলা করেন তিনি। দাবি করেন, প্রকৃত ফলাফলে ব্যাপক ব্যবধানে এগিয়ে থাকলেও তাকে পরাজিত ঘোষণা করে তৎকালীন নির্বাচন কমিশন। তৎকালীন ফ্যাসিস্ট সরকার পেশিশক্তি ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, এমনকি আমাকে অ্যাসাল্ট করে তারা নির্বাচনের পুরো রেজাল্টকে ঘুরিয়ে দিয়েছে। জালেম শাহীর কোনো বিচারালয় ন্যায্য বিচার পাবো না বিধে আমি নির্বাচনের জুলুম অত্যাচারের শিকার হওয়ার পরও আমি কেস করিনি। এখন যেহেতু নিরপেক্ষ, নির্দলীয় এবং সবার আকাঙ্ক্ষিত এক অন্তর্বর্তী সরকার আছে, আমি মনে করি এখন আমি ট্রাইব্যুনালে এসে কেস করেছি, আশা করি আমি ন্যায্য বিচার পাবো। নারায়ণগঞ্জে 4টি কারখানা সহ 1000 বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে সোনারগাঁয়ের চেঙ্গাইল এলাকায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। এ সময় 4টি কারখানার অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কেটে দেওয়া হয় 1000 বাসার অবৈধ সংযোগ। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও রাইজার। পরে অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করা হয়। দেখছেন জনপদের সময়। পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার মোটিভ তৈরিতে অংশ নেওয়া মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মানবেন্দ্রকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই ঘটনায় জড়িত অন্যদের ধরতে আশ্বাস দিয়েছে পুলিশ। প্রতিহিংসার রোষানলে বলি শিল্পীর কারুকাজ, দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই শৈল্পিকতা। পহেলা বৈশাখে মোটিফ নির্মাণে অংশ নেয়া মানবেন্দ্রর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মানিকগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা। তারা জানিয়েছেন এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারটিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রাইমারিলি ইনভেস্টিগেশনে যা মনে হয়েছে ওই অনুযায়ী কিন্তু আমরা গ্রেপ্তারগুলো করেছি, কিন্তু আমাদের কিন্তু মানে অব্যাহত আছে, আমাদের মামলা ডিটেকশন অব্যাহত আছে এখনো। এদিকে মানবেন্দ্রকে নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি
জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। মানবেন্দ্র 2004 সাল থেকেই কারুশিল্পের সঙ্গে জড়িত। পহেলা বৈশাখে মোটিফ তৈরিতে অংশ নেয় কাল হলো তার। শিল্পকে রাজনীতির সঙ্গে না জড়ানোর আহ্বান এ কারুশিল্পীর। আমার শিল্পসত্তায় অনেক চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়। মঙ্গলবার রাত 3টার দিকে মানিকগঞ্জ জেলা সদর উপজেলার গড়পাড়া ঘোষবাজার এলাকার মানবেন্দ্রের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। বান্দরবানের দ্বিতীয় দিনের মতো জলকেলিতে মাতোয়ারা বার্মা তরুণ তরুণীরা। স্থানীয় রাজার মাঠে নেচে গিয়ে একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উদযাপন করে মারমারা। শুধু মারমারাই নয়, সাংগ্রাই উদযাপনে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও অংশ নিয়েছেন। 18 এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 71 গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরত চেয়েছে ঢাকা। আলোচনায় রাজি ইসলামাবাদ। সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক। বিভ্রান্তির অভিযোগ তুলে বিএনপির ক্ষোভ। স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ করতে চায় ঐকমত্য কমিশন। উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল কুয়েত। শিক্ষার্থীদের মশাল মিছিল। দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় শিগগিরই কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।